মনু জোসেফের হোয়াই দ্য পুয়ার ডোন্ট কিল আস বইটির পাণ্ডুলিপিতে ভারতের চরম বৈষম্য সত্ত্বেও দরিদ্রদের সহিংস বিদ্রোহ না করার পেছনের কারণগুলো দারুণভাবে বিশ্লেষণ করা হয়েছে। কিন্তু আমাদের প্রথম যে ফিডব্যাকটা থাকবে তা হলো এই ঈর্ষার মনস্তত্ত্বটাকে আধুনিক ডিজিটাল বাস্তবতার সাথে যুক্ত করা। একদম। এই ডিজিটাল যুগে ধনীদের যে একটা নিরন্তর দৃশ্যমানতা তৈরি হয়েছে, সেটা কিন্তু দরিদ্রদের ঈর্ষার মনস্তত্ত্বকে আমূল বদলে দিয়েছে। আর এই বিষয়টা পাণ্ডুলিপিতে বেশ অনুপস্থিত। এখানকার প্রধান দুর্বলতাটা যদি বলি, পাণ্ডুলিপিতে দাবি করা হয়েছে যে দরিদ্ররা কেবল তাদের চারপাশের সমকক্ষদেরই প্রতিদ্বন্দ্বী ভাবে, কারণ অতি ধনীরা তাদের দৃষ্টির অগোচরে থাকে। ঠিক। কিন্তু দেখুন, বর্তমান স্মার্টফোন বা ধরুন সস্তা ইন্টারনেটের যুগে এই দাবিটা কিন্তু একটু আংশিক মনে হয়। আপনি জিও আসার পরের কথা বলছেন? হ্যাঁ, ঠিক তাই। যখন মুকেশ আম্বানির মতো ধনীদের বাড়ি বা তাদের বিলাসবহুল জীবনযাত্রা প্রতিনিয়ত একজন শ্রমিকের হাতের মুঠোয় থাকা স্ক্রিনে ভেসে উঠছে, তখন সেই বৈষম্য তো আর অদৃশ্য থাকছে না, তাই না? একদম অদৃশ্য থাকছে না। পাণ্ডুলিপিতে সমকক্ষদের প্রতি ঈর্ষার যে ভিত্তিটি তৈরি করা হয়েছে, সেটা নিয়ে আমার একটা অ্যানালজির কথা মনে পড়ছে। ধরুন, পাড়ার টুর্নামেন্টে খেলতে নামা একজন সাধারণ খেলোয়াড় কখনোই কিন্তু বিরাট কোহলিকে ঈর্ষা করে না। একদমই না। সে তার পাশের লোকটাকেই করে। হ্যাঁ, তার ঈর্ষার কেন্দ্রবিন্দু থাকে পাড়ারই ওই ছেলেটা, যে হয়তো গত সপ্তাহে ম্যান অব দ্য ম্যাচ হয়েছিল, বা যে তার চেয়ে একটু ভালো জুতো পরে খেলতে এসেছে। কিন্তু আমার প্রশ্ন হল, বর্তমান প্রেক্ষাপটে এই জ্যামিতিটাকে একটু বদলে যায়নি? সেটাই তো মূল বিষয়। কারণ যখন সস্তা ডেটার কারণে বিরাট কোহলির ড্রয়িং রুম সরাসরি ওই পাড়ার খেলোয়াড়টির ফোনের পর্দায় সারা দিন চলতে থাকে, তখন এই অতিদৃশ্যমানতা তাদের মনস্তত্ত্বে ঠিক কী ধরনের প্রভাব ফেলছে, সেটা কিন্তু একটা বড় প্রশ্ন। লেখক বলছেন দরিদ্ররা বিদ্রোহ করছে না কারণ তারা ধনীদের জগৎটা বোঝে না, কিন্তু এখন তো তারা সব কিছুই দেখতে পাচ্ছে। এবং এই দৃশ্যমানতাই মূলত ঈর্ষার সংজ্ঞাকে একটা নতুন রূপ দিচ্ছে। আর লেখকের উচিত এই পরিবর্তনটিকে সরাসরি তার আর্গুমেন্টে যুক্ত করা। আমার পরামর্শ হল, ডিজিটাল মাধ্যমে ধনীদের এই নিরন্তর দৃশ্যমানতা কিভাবে দরিদ্রদের ঈর্ষাকে ক্ষোভ বা বিদ্রোহের বদলে এক ধরনের বিনোদনমূলক পলায়নবাদ এসকেপিজমে রূপান্তরিত করছে, তার একটা সুনির্দিষ্ট মনস্তাত্ত্বিক বিশ্লেষণ পাণ্ডুলিপিতে অন্তর্ভুক্ত করা। আপনি বলতে চাইছেন স্ক্রিন এখানে একটা ফিল্টার হিসেবে কাজ করছে? হ্যাঁ, একটা ফিল্টার বা বাফার বলতে পারেন, যা ক্ষোভকে রাজপথের সহিংসতায় পরিণত হতে দিচ্ছে না। পাণ্ডুলিপিতে এটা কিভাবে অন্তর্ভুক্ত করা যেতে পারে তার একটা বাস্তব উদাহরণ দেওয়া যাক। বইয়ে যে অংশে সস্তা ইন্টারনেট বা ধরুন জিওর কথা বলা হয়েছে, লেখক সেখানে একজন ডেলিভারি বয় বা রিক্সা চালকের দৈনন্দিন জীবনের দৃশ্য যোগ করতে পারেন। আচ্ছা। যখন ওই ডেলিভারি বয় ইনস্টাগ্রামে কোনো বিলিনিয়ারের জমকালো বিয়ের ভিডিও দেখছেন, তখন লেখককে বিশ্লেষণ করতে হবে যে কেন এই দৃশ্যটা দেখে সে পরের দিন বড়লোকের গাড়ি ভাঙচুর করতে যাচ্ছে না। দারুণ পয়েন্ট। লেখক প্যারাগ্রাফটি এমনভাবে সাজাতে পারেন যেখানে দেখানো হবে যে সোশ্যাল মিডিয়ার অ্যালগরিদম আসলে ধনী বা গরিব চেনে না। ডেলিভারি বয় যখন ওই ভিডিওতে লাইক দিচ্ছেন, তখন তিনি নিজের জরাজীর্ণ পরিবেশ থেকে সাময়িকভাবে মুক্তি পাওয়ার জন্য ধনীদের ওই জগৎটিকে একটা সিনেমার মতো উপভোগ করছেন। তার এই ভার্চুয়াল বিনোদন রাজপথের বিদ্রোহের সম্ভাবনাকে কমিয়ে দিচ্ছে? একদম তাই। এটা যুক্ত করলে লেখকের মূল যুক্তিটি আরও অনেক বেশি পূর্ণাঙ্গ হবে। এই জায়গাটিতে লেখক কিন্তু অ্যালগরিদমের মেকানিজম নিয়ে আরেকটু গভীরে যেতে পারেন। একজন মানুষ যখন সারাদিনের হাড়ভাঙা খাটুনির পর ফোন স্ক্রোল করতে থাকেন, তখন তার মস্তিষ্ক আসলে ক্ষোভ উৎপাদনের মতো অবস্থায় থাকে না। মস্তিষ্ক তখন ডোপামিন খোঁজে। ঠিক। ডোপামিনের বিষয়টা খুব গুরুত্বপূর্ণ। ধনীদের ওই বিলাসী জীবনযাত্রা তার কাছে অবিচারের প্রমাণ হিসেবে ধরা দেয় না, বরং একটা রিয়ালিটি শো হিসেবে ধরা দেয়। লেখক যদি ডোপামিন আর বিনোদনের তৃষ্ণার বিষয়টা ব্যাখ্যা করেন, তাহলে পাঠক বুঝবেন কেন চরম বৈষম্যপূর্ণ দেশে বিপ্লব হচ্ছে না, কারণ বৈষম্যের চিত্রটি তাদের কাছে বিনোদনের খোরাক হিসেবে পরিবেশিত হচ্ছে। হ্যাঁ, কিন্তু পাণ্ডুলিপিটিকে আরও বিশ্বাসযোগ্য করতে লেখককে এই মনস্তাত্ত্বিক রূপান্তরটি ধাপে ধাপে বর্ণনা করতে হবে। শুধু ইন্টারনেট মানুষকে শান্ত রেখেছে বললে তো হবে না, এটা খুব ভাষা মন্তব্য হয়ে যাবে। হ্যাঁ, একটা স্টেটমেন্টের মতো শোনাবে। লেখককে দেখাতে হবে কিভাবে একজন মানুষের বাস্তব জীবনের বঞ্চনা ডিজিটাল জগতের উজ্জ্বলতায় ঢাকা পড়ে যায়।
বুঝতে পেরেছি। আচ্ছা, যদি আমরা ধরে নিই যে স্মার্টফোন দরিদ্রদের এই ম্যাক্রো লেভেলের ক্ষোভগুলোকে প্রশমিত করছে, তাহলে তাদের দৈনন্দিন জীবনের তাৎক্ষণিক ক্ষোভগুলোর কি পরিণতি হচ্ছে? তারা তো প্রতিদিন রাস্তায় বা কর্মক্ষেত্রে সরাসরি বৈষম্যের শিকার হচ্ছে। আর এই প্রসঙ্গটাই আমাদের পাণ্ডুলিপির পরবর্তী গুরুত্বপূর্ণ দুর্বলতার দিকে নিয়ে যায়, যা হল রাষ্ট্রযন্ত্রের ভয় বনাম দৈনন্দিন নীরব প্রতিরোধ। হ্যাঁ, পাণ্ডুলিপিতে রাষ্ট্রীয় নিষ্ঠুরতার বাইরেও দরিদ্রদের নিজস্ব নীরব প্রতিরোধ ও প্রতিরোধের যে ক্ষমতা রয়েছে তার স্বীকৃতি বেশ দুর্বল। এখানকার মূল দুর্বলতা হল লেখায় দরিদ্রদের মূলত দুটি পরিচয়ে আবদ্ধ করা হয়েছে। হয় তারা জেলের ভয়ে ভীত, নয়তো দুর্নীতিগ্রস্ত রাজনীতিবিদদের দেওয়া বিনামূল্যে ল্যাপটপ বা টিভির প্রলোভনে প্রভাবিত। হ্যাঁ, একটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট চিত্র। একদম। আর এই দৃষ্টিকোণটি অত্যন্ত একপেশে। এটি দরিদ্রদের নিজস্ব সিদ্ধান্ত নেওয়ার স্বাধীন ক্ষমতা বা এজেন্সিকে সম্পূর্ণ খর্ব করে এবং তাদের কেবলই নিষ্ক্রিয় ভিকটিম হিসেবে উপস্থাপন করে। রাষ্ট্রযন্ত্রের ভয়ের যুক্তিটির ভিত্তি আমি বুঝতে পারছি, এবং পুলিশি ব্যবস্থা যে মধ্যবিত্তকে নিরাপদ রাখে এটা অস্বীকার করার উপায় নেই। কিন্তু আমার এখানে একটা পুশব্যাক আছে। এই দৃষ্টিভঙ্গিকেই দরিদ্রদের কেবলই প্যাসিভ গ্রহিতা হিসেবে দেখাচ্ছে না? তাদেরকে নিজেদের মতো করে প্রচ্ছন্ন প্রতিবাদ করার কোনো ক্ষমতা নেই? ঠিক এখানেই লেখকের আর্গুমেন্টটা আরেকটু উন্নত করা প্রয়োজন। আমরা যদি ধরে নিই যে কেবল রাষ্ট্রযন্ত্রের ভয়ই তাদের দমিয়ে রেখেছে, তাহলে তো আমরা তাদের দৈনন্দিন জীবনের সূক্ষ্ম রাজনৈতিক বোঝাপড়াগুলোকে অবমূল্যায়ন করছি। একদমই তাই। পাণ্ডুলিপির এই দাবিটা আমি ফেলে দিচ্ছি না যে রাষ্ট্রযন্ত্রের ভয় কার্যকর। রাষ্ট্র তার দমনমূলক নীতি দিয়ে বড় ধরনের বিদ্রোহ ঠেকিয়ে রাখে, এটা সত্যি। কিন্তু মূল দুর্বলতা হল লেখকের এই যুক্তিটা একটা নির্দিষ্ট সীমানার পর আর কাজ করে না। মানে ওই চার দেওয়ালের ভেতরে কাজ করে না? ঠিক বলেছেন। রাষ্ট্রযন্ত্রের ভয় হয়তো রাজপথের রক্তক্ষয়ী বিপ্লব ঠেকায়, কিন্তু গৃহস্থালির ভেতরের বা রাস্তার মোড়ের ছোট ছোট নীরব অবাধ্যতাগুলোকে ঠেকাতে পারে না। তাই আমার পরামর্শ হল, আধুনিক যুগে দরিদ্ররা কিভাবে ছোট ছোট মাইক্রো রেবেলিয়নের মাধ্যমে নিজেদের ক্ষোভ প্রকাশ করছে তার ওপর জোর দেয়া। আচ্ছা, লেখক কিভাবে তার আর্গুমেন্টকে এই সূক্ষ্ম প্রতিরোধের ধারণার সাথে মেলাবেন, তার কিছু বাস্তব উদাহরণ নিয়ে একটু কথা বলা যাক। অবশ্যই। একটা চমৎকার বাস্তব উদাহরণ হতে পারে গৃহকর্মীদের আচরণগত পরিবর্তন। লেখক তার পাণ্ডুলিপিতে একটা দৃশ্যকল্প তৈরি করতে পারেন। ধরুন, শহরের কোনো অভিজাত অ্যাপার্টমেন্টে একজন গৃহকর্মী কাজ শেষে ধীরে ধীরে ফ্লোর থেকে উঠে সোফায় বসতে শুরু করেছেন। দারুণ একটা ছবি ফুটে ওঠে এতে। হ্যাঁ, অথবা বহুতল ভবনের পার্ক বা লবিতে ডেলিভারি বয় এবং গৃহকর্মীরা দল বেঁধে নিজেদের ভাষায় উচ্চস্বরে গল্প করছেন, যা সেখানকার মধ্যবিত্ত বাসিন্দাদের জন্য এক ধরনের মনস্তাত্ত্বিক অস্বস্তি তৈরি করছে। লেখককে বোঝাতে হবে যে এগুলো নিছক বিশৃঙ্খলা নয়, এগুলো হলো সহিংস বিদ্রোহের একটি আধুনিক এবং অহিংস বিকল্প। এই দৃশ্যকল্পগুলোর বিবরণ লেখক কিভাবে কাঠামোবদ্ধ করবেন সেটাও খুব গুরুত্বপূর্ণ। যেমন ওই সোফায় বসার ছোট্ট কাজটা, লেখককে দেখাতে হবে যে এটি প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসা একটা অলিখিত নিয়ম ভাঙার নীরব বিদ্রোহ। যখন একজন গৃহকর্মী সোফায় বসেন, তিনি আসলে তার চারপাশের বৈষম্যমূলক কাঠামোর দিকে তাকিয়ে একটা সূক্ষ্ম যুদ্ধ ঘোষণা করেন। একদম। তিনি কোনো অস্ত্র তুলে নিচ্ছেন না, পুলিশি ঝামেলায় জড়াচ্ছেন না, কিন্তু তিনি মধ্যবিত্তের নিরাপদ বুদবুদে একটা মনস্তাত্ত্বিক অস্বস্তি ঠিকই তৈরি করছেন। আর লেখক এখানে মধ্যবিত্তের প্রতিক্রিয়াটিকেও চমৎকারভাবে ব্যবহার করতে পারেন। যখন গৃহকর্মী সোফায় বসেন, তখন মালিক কিন্তু পুলিশ ডাকতে পারেন না, কারণ এটা তো আইনি অপরাধ নয়। রাষ্ট্রযন্ত্রের যে ভয়ের কথা লেখক আগে বলেছেন, সেটা এই মাইক্রো রেবেলিয়নের ক্ষেত্রে অকার্যকর হয়ে পড়ে। মালিকের এই অসহায়ত্বটাই দরিদ্রদের একটা বিজয়। ঠিক তাই। লেখক যদি এই বৈপরীত্যটা, অর্থাৎ একদিকে রাষ্ট্রের দমনমূলক ক্ষমতা এবং অন্যদিকে একটা সাধারণ সোফায় বসার মাধ্যমে রাষ্ট্রের ক্ষমতাকে পাশ কাটানোর কৌশল তার লেখায় ফুটিয়ে তুলতে পারেন, তবে পাণ্ডুলিপিটি একটা অসাধারণ মাত্রা পাবে। এই আলোচনা থেকে বোঝা যাচ্ছে যে দরিদ্ররা সংঘাত এড়িয়েও নিজেদের অস্তিত্ব জানান দিতে জানে। আর এই যে পরোক্ষভাবে নিজেদের দাবি তুলে ধরার কৌশল, এটা কিন্তু আমাদের তৃতীয় কাঠামোগত পর্যালোচনার দিকে নিয়ে যায়, যা হল পাণ্ডুলিপির টোন বা সুর, বিশেষ করে অ্যাক্টিভিস্ট বা সুশীল সমাজের প্রতি লেখকের নিজস্ব দৃষ্টিভঙ্গি। হ্যাঁ,
বুদ্ধিজীবী এবং তথাকথিত অ্যাক্টিভিস্টদের প্রতি লেখকের ব্যক্তিগত ব্যঙ্গাত্মক দৃষ্টিভঙ্গি অনেক সময় পাণ্ডুলিপির মূল ফোকাস থেকে পাঠকের মনোযোগ সরিয়ে নেয়। এই অংশের প্রধান দুর্বলতা হল বইটিতে মানবাধিকার কর্মী বা জেএনইউর তাত্ত্বিকদের সমালোচনা করতে গিয়ে লেখকের নিজস্ব ক্ষোভ এত বেশি প্রাধান্য পেয়েছে যে লেখাটা অনেক ক্ষেত্রে মনস্তাত্ত্বিক বিশ্লেষণের বদলে একটা ব্যক্তিগত বিতর্কে পরিণত হয়েছে। হ্যাঁ, মানে মনে হয় যেন লেখক নিজের রাগ ঝাড়ছেন। একদম। লেখক যখন সরাসরি কোনো নির্দিষ্ট গোষ্ঠীকে তীব্র আক্রমণ করেন, তখন পাঠকের মনোযোগ আর্গুমেন্টের যৌক্তিকতা থেকে সরে যায়। যারা ওই নির্দিষ্ট মতাদর্শের অনুসারী নন, তারাও এই আক্রমণাত্মক সুরের কারণে মূল যুক্তিগুলোকে এড়িয়ে যেতে পারেন। কিন্তু অ্যাক্টিভিস্টদের ভণ্ডামি উন্মোচনের বিষয়টি তো লেখকের একটা শক্তিশালী পয়েন্ট হতে পারত। উচ্চবিত্ত বুদ্ধিজীবীরা অনেক সময় নিজেদের তাত্ত্বিক চশমা দিয়ে দরিদ্রদের বিচার করেন, কিন্তু সমস্যাটা হয় যখন লেখক বারবার ওক সমাজ বা সুশীল সমাজকে সরাসরি বোকা বা ভণ্ড বলতে শুরু করেন। হ্যাঁ, শব্দচয়নটা বড্ড আক্রমণাত্মক। লেখার বস্তুনিষ্ঠতা তখন প্রশ্নের মুখে পড়ে। মনে হয় যেন লেখক দরিদ্রদের গল্পের চেয়ে নিজের বিরক্তির গল্পটিকেই বেশি গুরুত্ব দিচ্ছেন। এটা কোনো সমাজতাত্ত্বিক বিশ্লেষণ না হয়ে লেখকের ব্যক্তিগত রাগ ঝাড়ার জায়গা হয়ে দাঁড়ায়। পাঠককে লেখকের এই ব্যক্তিগত বিরক্তির জায়গা থেকে বের করে আনার একটা সুনির্দিষ্ট উপায় আছে। আমার পরামর্শ হল, বুদ্ধিজীবীদের প্রতি এই সমালোচনাগুলো লেখকের নিজস্ব ব্যঙ্গাত্মক মন্তব্যের বদলে সরাসরি দরিদ্র মানুষের দৈনন্দিন বাস্তব অভিজ্ঞতার মাধ্যমে তুলে ধরা। অর্থাৎ লেখক নিজে কোনো জাজমেন্ট পাস করবেন না। আচ্ছা, মানে শো ডোন্ট টেল পলিসি। ঠিক বলেছেন। তিনি কেবল পরিস্থিতি এমনভাবে বর্ণনা করবেন যা স্বয়ংক্রিয়ভাবে অ্যাক্টিভিস্টদের তত্ত্বকে অকার্যকর প্রমাণ করে দেবে। লেখক কিভাবে তার প্যারাগ্রাফগুলো পুনর্গঠন করে এই পরামর্শটা বাস্তবায়ন করতে পারেন, তার একটা কংক্রিট উদাহরণ নিয়ে আলোচনা করা যাক। এর সবচেয়ে ভালো উদাহরণ হতে পারে পাণ্ডুলিপিতে ফ্রি বেসিক্স বা ইন্টারনেট নিরপেক্ষতা নিয়ে অ্যাক্টিভিস্টদের আন্দোলনের অংশটা। বর্তমান কাঠামোতে লেখক হয়তো দীর্ঘ কয়েকটা অনুচ্ছেদ ব্যয় করেছেন অ্যাক্টিভিস্টদের তাত্ত্বিক মূর্খতা প্রমাণ করতে। এর বদলে লেখক সরাসরি একজন দরিদ্র কৃষকের বা শ্রমিকের বাস্তব জীবনের একটা দৃশ্য দিয়ে অনুচ্ছেদটা শুরু করতে পারেন। বুঝতে পারছি। লেখক দেখাতে পারেন যে ওই শ্রমিক সারাদিনের হাড়ভাঙা খাটুনির পর তার ফোনে প্লাম্বিং শেখার ভিডিও খোঁজার বদলে টিকটকে নিছক সস্তা বিনোদন বা নাচের ভিডিও খুঁজছেন। এই দৃশ্যটা অত্যন্ত শক্তিশালী, কারণ অ্যাক্টিভিস্টরা তাদের এসি রুমে বসে ধরে নিচ্ছেন যে দরিদ্ররা ইন্টারনেট পেলে শুধু শিক্ষামূলক জিনিস দেখবে, কারণ তাদের জীবনমান উন্নয়ন করা দরকার। তারা দরিদ্রদের বিনোদনের অধিকারটাকে অস্বীকার করেন। একদম। যখন লেখক এই শ্রমিকের বিনোদন ক্ষুধার বাস্তব চিত্রটা নির্লিপ্তভাবে তুলে ধরবেন, তখন সেই সাধারণ দৃশ্যটাই অ্যাক্টিভিস্টদের তথাকথিত মহৎ উদ্দেশ্যকে একটা বড় প্রশ্নবোধক চিহ্নের সামনে দাঁড় করিয়ে দেবে। এর জন্য লেখককে আলাদা করে একটা বাক্যও লিখতে হবে না যেখানে তিনি অ্যাক্টিভিস্টদের ভণ্ড বলছেন। ঘটনাটি নিজেই সমালোচনার কাজটা করে দেবে। হ্যাঁ, পাঠকের মনে হবে, আরে অ্যাক্টিভিস্টরা তো এই মানুষগুলোর মনস্তত্ত্বটাই বোঝেন না। এই পদ্ধতিটা লেখকের আর্গুমেন্টকে অনেক বেশি তীক্ষ্ণ করবে। মানে পরিস্থিতি এবং চরিত্রগুলোকে তাদের নিজেদের গল্প বলতে দেওয়া। যখন চরিত্রগুলোর নিজস্ব পছন্দ সরাসরি বুদ্ধিজীবীদের তত্ত্বের সাথে সাংঘর্ষিক হয়ে ওঠে, তখন লেখকের আর আলাদা করে হাতুড়ি পেটানোর দরকার পড়ে না। এই পরিবর্তনটা পাণ্ডুলিপিটিকে একটা গভীর সমাজতাত্ত্বিক দলিলে পরিণত করবে। হ্যাঁ, এই তিনটে মূল বিষয়ের ওপর ভিত্তি করে পাণ্ডুলিপিটি পুনর্লিখন করা হলে এর আবেদন কয়েক গুণ বেড়ে যাবে। লেখককে শুধু নিশ্চিত করতে হবে যে তার প্রতিটি আর্গুমেন্ট যেন দরিদ্র মানুষের বাস্তব অভিজ্ঞতার শক্ত ভিতের উপর দাঁড়িয়ে থাকে। আজকের এই পর্যালোচনায় আমরা পাণ্ডুলিপিটির আর্গুমেন্টকে আরও শক্তিশালী করার জন্য মূল 3টে জায়গায় কাজ করার পরামর্শ দিয়েছি। প্রথমত, ডিজিটাল যুগে ইন্টারনেটের কারণে ধনীদের বিলাসী জীবন দৃশ্যমান হওয়ার বিষয়টি ঈশার তত্ত্বে যুক্ত করা। স্মার্টফোন কিভাবে ক্ষোভকে এসকেপিজমের রূপ দিচ্ছে সেটা দেখানো। একদম। দ্বিতীয়ত, দরিদ্রদের কেবল রাষ্ট্রযন্ত্রের ভয়ের দাস হিসেবে না দেখিয়ে তাদের নিজস্ব এজেন্সিকে স্বীকৃতি দেওয়া, যেমন ওই ফ্লোর ছেড়ে সোফায় বসার মতো ছোট ছোট নীরব প্রতিরোধ। আর তৃতীয়ত, অ্যাক্টিভিস্টদের প্রতি ব্যক্তিগত ক্ষোভ কমিয়ে আনা, সরাসরি ব্যঙ্গ করার বদলে দরিদ্র মানুষের বাস্তব আচরণ দিয়ে সুশীল সমাজের অসারতা প্রমাণ করা। লেখক যদি এই পরামর্শগুলো নিখুঁতভাবে তার পাণ্ডুলিপিতে গেঁথে দিতে পারেন,
তবে এটা একটা বৈশ্বিক মনস্তাত্ত্বিক দলিলে পরিণত হবে। আমরা এই পরিবর্তনগুলোর জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। একটা সময় ভাবা হতো যে সমাজের এই বৈষম্য নামক প্রেসার কুকারটার ভেতরে বাষ্প জমতে জমতে একদিন ভয়ঙ্কর বিস্ফোরণ হবে। কিন্তু লেখক যদি আমাদের আলোচনায় উঠে আসা বিষয়গুলো যুক্ত করেন, তবে তিনি পাঠককে দেখাতে পারবেন যে ওই প্রেসার কুকারটির হয়তো কোনো বড় হুইসেল নেই ঠিকই, কিন্তু এর ভেতরের বাষ্পগুলো স্মার্টফোনের উজ্জ্বল স্ক্রিনের মাধ্যমে ছোট ছোট মনস্তাত্ত্বিক অস্বস্তির মাধ্যমে একটু একটু করে নিঃশব্দে বেরিয়ে যাচ্ছে। আপনার লেখাটি আরও পরিমার্জন করে আবারও আমাদের কাছে জমা দেওয়ার আমন্ত্রণ রইল, যাতে আমরা এর চূড়ান্ত রূপ নিয়ে আরও আলোচনা করতে পারি।